নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। অমৃত প্রকল্পের উদ্বোধনের পরেই প্রথম সাংবাদিক সম্মেলনে সৈকত চট্টোপাধ্যায়। চা বাগানের স্কুল পড়ুয়াদের যাতায়াতের সুবিধার্থে শিশু সাথী প্রকল্পের বাস পরিষেবার সূচনা। অজ্ঞাত পরিচয় ব্যক্তির ক্ষত বিক্ষত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য মালবাজারে। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি পুরসভার জোন 2-তে অমৃত প্রকল্পের মাধ্যমে জল পরিষেবা চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে 31 ডিসেম্বর। 3টি রিজার্ভারে জল চলার কাজ চলছে। আরও 5টি রিজার্ভারে জল চার্জ করা হবে। 15ই ফেব্রুয়ারি থেকে অমৃত প্রকল্পের মাধ্যমে আয়রন মুক্ত বিশুদ্ধ পানীয় জল নাগরিকদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে। এছাড়াও হাউজিং ফর অল প্রকল্পের মাধ্যমে 3-4 হাজার বাড়ি পেতে চলেছে পুরসভা। এক পরিবারের বাবা ও সন্তান আলাদা থাকলেও তারা আলাদা ঘর পাবেন। সেক্ষেত্রে আলাদা আলাদা হোর্ডিং নম্বর থাকলে আবেদন করা যাবে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে একথা জানালেন পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়। এছাড়াও তিনি কি বললেন শুনুন। কনফারেন্স এই কারণে আপনাদেরকে সবাইকে ডাকা হয়েছে, তার কারণ হচ্ছে যে দেখুন, আমরা 31শে ডিসেম্বর 2025-এ আমরা অমৃত জল প্রকল্পে মানুষ যাতে বাড়ি বাড়ি পানীয় জল পায় সেই 150 কোটি টাকার প্রকল্পের আমরা জোন 2-তে, যেটা জোন 2-তে আমরা কিন্তু সেখানে আপনারা দেখেছেন যে ক্লিয়ার ওয়াটার রাইজিং মেন, যেটা ওয়াটার ট্রিটমেন্ট পাম্প হয়ে আসছে, সেটাকে আমরা রিজার্ভারে তুলে চার্জ করেছি। এই নিয়ে কিছু বিকৃত সংবাদ হয়েছিল যে মানুষ জল পেল না। আপনারা প্রত্যেকে জানেন যে ভারতের সবচেয়ে স্বচ্ছ শহর যেটা দুবার নির্বাচিত হয়েছে সেটা হচ্ছে ইন্দোর। সেই ইন্দোরে 14 জন জলের বিষক্রিয়ায় মারা গেছে এবং 203 জন হাসপাতালে ভর্তি ছিলেন সংকটজনক অবস্থায়। তা আমরা জলপাইগুড়ি পৌরসভা যে বিচক্ষণতা দেখিয়েছি, সেই বিচক্ষণতা অনেকে হয়তো বুঝতে পারেননি। তার কারণ হচ্ছে একটা জল যখন ছাড়া হয় এবং রিজার্ভারগুলো 18-19-এ তৈরি হয়েছিল, পাইপলাইন 16, 17, 18-19-এ বসেছে। পাইপ এটা ডাকটাইল আয়রন পাইপ, তার মধ্যে গ্রিজ আছে, অনেক ধরনের ইনফেকশন আছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে। তারপরে আপনার রিজার্ভারের মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন থাকতে পারে। আমরা এটাকে বলে হচ্ছে ক্লিয়ার ওয়াটার রাইজিং মেনের ট্রায়াল রান। এই ট্রায়াল রানটা আমরা 1 মাস ধরে চলবে। ঠিক আবার 20 তারিখের 25 তারিখের মধ্যে যখন আমরা লাইন 1-এ যখন আমরা মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু করে সমস্ত এদিকে যে 5টা রিজার্ভার আছে, ওদিকে 3টা রিজার্ভারে চার্জ হলো, এদিকে 5টা রিজার্ভারে যখন চার্জ করে দেবো, কদমতলা, মাদ্রাসা প্রাঙ্গণ, পান্ডাপাড়া, আদরপাড়া, ক্যানেল পার এবং তার সঙ্গে পিডিও ওমেন্স কলেজের পিছনে, তখন কিন্তু আপনারা দেখতে পারবেন যে তারপরে কিন্তু এই 15ই ফেব্রুয়ারি থেকে মানুষ সেই জল পান করতে পারবে। জলপাইগুড়ি পৌরসভা যে বিচক্ষণতা দেখাতে পেরেছে, ইন্দোরের মতো বড় শহর সেই বিচক্ষণতা দেখাতে পারেনি বলে 13 জন মানুষ জলের বিষক্রিয়া মারা গেছে। এটা মানুষের বোঝা উচিত যে ট্রায়াল রানের সময় মানুষকে জল পান করতে দেওয়া যাবে না। তাই জন্য আমরা ডেলিভারি লাইনে জল দিইনি এবং এই জন্য জলপাইগুড়ির শিশু, জলপাইগুড়ির আবাল বৃদ্ধ বনিতা সুরক্ষিত রয়েছে। এবং যে জল মানুষকে আমরা 15ই ফেব্রুয়ারি থেকে পান করার জন্য দেব, সেই জল ব্যাকটেরিয়া মুক্ত, আয়রন মুক্ত, আর্সেনিক মুক্ত জল হবে। তাই যে বিচক্ষণতা জলপাইগুড়ি পৌরসভা দেখিয়েছে, এর জন্য আমরা রাজ্য সরকারের উচ্চপদস্থ ইঞ্জিনিয়ারদের থেকে আমরা শুধু বাহবাই পাইনি, বলেছেন যে আমরা যে আমাদের যে লাইন অফ থিঙ্কিং, এটা অ্যাকচুয়ালি সায়েন্টিফিক লাইন অফ থিঙ্কিং। আরেকটা পয়েন্ট আপনাদের বলি যে জলপাইগুড়ি পৌরসভার আরেকটা এর মধ্যে একটা পালক লেগেছে তাদের মুকুটে, সেটা হচ্ছে হাউজিং ফর অলের দ্বিতীয় ফেজে আমরা আরও 3 থেকে 4 হাজার বাড়ি পেতে চলেছি এবং তার ইতিমধ্যে আমাদের তাদের অ্যাপ্লিকেশন এবং ভেরিফিকেশন শুরু হয়েছে। যেসব পরিবার আগে বাড়ি পায়নি, পরিবার বলতে সেখানে বাবা, মা, ছেলে, স্ত্রী সবাই পড়বে, কিন্তু যদি ছেলে বিবাহিত হয় বা মেয়ে বিবাহিত হয় বা অন্য আলাদা হোল্ডিংয়ে থাকে,
তারা বাড়ির জন্য আবেদন করতে পারবেন। এবং আরেকটা বিষয় সেটা রয়েছে যে এটা হচ্ছে 3 লক্ষ টাকা অবধি যাদের বার্ষিক ইনকাম তারাই কিন্তু এটার জন্য আবেদন করতে পারবেন। এবং এই ক্ষেত্রে আমরা অলরেডি পৌরসভায় ক্যাম্প করে গতকাল থেকে তার যাত্রা শুরু করেছি এবং দ্রুত আগামী 2 মাসের মধ্যে আমরা সব অ্যাপ্লিকেশন এবং ভেরিফিকেশন কমপ্লিট করব। আমরা চেষ্টা করব যে এই সংখ্যাটা যত সম্ভব মানুষকে রাজনৈতিক রং না দেখে, জাত ধর্ম না বিচার করে মানুষের কাছে পৌঁছে দিতে এবং সেটা রাজধর্ম পালন করতে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ডুয়ার্সের চা বাগানের স্কুল পড়ুয়াদের যাতায়াতের সুবিধার্থে শিশু সাথী প্রকল্পের বাস পরিষেবা চালু করা হলো। শুক্রবার আনুষ্ঠানিকভাবে ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের ইঙ্গু চা বাগান থেকে এই বাস পরিষেবা চালু করা হয়। সবুজ পতাকা নাড়িয়ে বাস পরিষেবার সূচনা করলেন জেলা পরিষদের সদস্যা স্নমিতা কালান্দি, নাগরাকাটার প্রাক্তন বিধায়ক জোসেফ পুন্ডা, বেলা কুজুর সহ অন্যান্যরা। 24 সিটের এই বাসটি প্রত্যেকদিন সকালে ইঙ্গু চা বাগান থেকে ছেড়ে জুরন্তি নাগেশ্বরী চা বাগান হয়ে মেটালি রাষ্ট্রভাষা স্কুল পর্যন্ত যাবে। এই বাস পরিষেবার ফলে এখন চা বাগানের স্কুল পড়ুয়াদের বিদ্যালয়ের যাতায়াতের অনেক সুবিধা হবে। ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের প্রত্যন্ত এলাকায় অবস্থিত ইঙ্গু চা বাগান। এদিন পড়ুয়াদের হাতে চকলেট দিয়ে তাদের বাসে ওঠানো হয়। ধীমান রায়ের রিপোর্ট। অজ্ঞাত পরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য মালবাজারে। বৃহস্পতিবার সন্ধ্যায় মাল শহর সংলগ্ন রাজা চা বাগানে একটি দেহ উদ্ধার করে পুলিশ। দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা সেদিকে গিয়ে দেখে রক্তাক্ত একটি দেহ পড়ে আছে চা বাগানে। সেটা দেখেই খবর দেয় মালবাজার থানায়। দেহটি মাথায় গভীর ক্ষত চিহ্ন আছে, পাশেই পড়েছিল রক্তমাখা একটি পাথর। স্থানীয়দের অনুমান পাথর দিয়ে মাথায় আঘাত করায় মৃত্যু হয়েছে তার। তবে পুলিশের ধারণা নিহত কোনো ভবঘুরেও হতে পারে। দেহটি অন্তত 2 দিন থেকে সেখানেই ছিল। মাল থানার আইসি সৌম্যজিৎ মল্লিক জানান, দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। তৃণমূল SC/ST OBC সেলের সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। ধূপগুড়ি শহর ব্লক SC OBC সেলের পক্ষ থেকে পুণ্যশ্লোক দাশগুপ্ত হলে এই সম্মেলনের আয়োজন হয়। শুক্রবার সম্মেলনে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিকে এদিনের সম্মেলনে উপস্থিত নেতা কর্মীরা বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। মঞ্চে সেই সময় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের SC OBC সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস সহ বর্ষিয়ান তৃণমূল নেতা অশোক বর্মন, জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অরূপ দে সহ আরো অনেকে। যদিও এ বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের SC OBC সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস বলেন, সম্মিলনে তো ক্ষোভের কথা বলবে, এটারই নাম তো সম্মিলন, পার্টির সম্মিলন। এটা তো প্রকাশ্য মিটিং নয়, এটা তো আমাদের হচ্ছে ইনডোরে মিটিং। এবং সেখানে যদি মনের কথা কর্মীরা বলতে না পারে তো কোথায় বলবে? বাইরে তো আর বলা যাবে না। তাই আজকে সম্মিলনের মধ্যে এটা তুলে ধরা হলো। যেসব জিনিসগুলো আমরা দেখলাম যে কোন কোন জায়গায় আমাদের দুর্বলতা আছে, কোন কোন জায়গায় খুব বিক্ষোভ আছে, সেগুলোকে মিটায় যাতে আমাদের এই ধূপগুড়িতে সংগঠন শক্তিশালী হয়, তার রণকৌশল আমাদের তৈরি করতে হবে। এই সভামঞ্চে তৃণমূলের অনেক নেতাকেই দেখা যায়নি, সেটা কি না? এটা যেহেতু SC OBCর আজকে সম্মিলন, তো সেই হিসাবে যারা যারা আসে যথেষ্ট সংগঠনে এখানে আসে, যেমন জহিন বাহিনী আসে, তারপরে হচ্ছে তোমার কিষাণ ক্ষেত মজুর এখানে আসে, যুবও আসে, মাদারেরও অনেকেই আসে, সিনিয়র নেতারাও এখানে আসছে, উপস্থিত হয়েছে। SC OBC তো সবাই আছেই। তো হয়তো বর্তমান যা কাজ, বর্তমান যা চারিদিকে মিটিং, অনেকে হয়তো অসুবিধার মধ্যে আসতে পারে নাই, কিন্তু যথেষ্ট নেতা আসে, এক ঝাঁক নেতা এখানে উপস্থিত হয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে পাবলিক যেভাবে আসছে, সাধারণ মানুষ, সাধারণ কর্মীরা, মানে সাধারণ কর্মীরা বিশেষ করে যেভাবে আসছে, এটা ধূপগুড়ির মধ্যে একটা নজির। কারণ ধূপগুড়ি বহু মিটিংয়ে আমি বহু আলোচনার মধ্যে আমি ছিলাম, এর আগেও নির্বাচনে ছিলাম। এত পরিমাণে বিশেষ করে ধূপগুড়ি টাউন থেকে এত পরিমাণে কর্মী বাইরে হওয়া, লোক বাইরে হওয়া, সেটা খুব কম ছিল। ধীমান রায়ের রিপোর্ট। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে জলপাইগুড়িতে অবস্থান কর্মসূচি পালন করল কেন্দ্রীয় সরকারি পেনশনার্স অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া
বিএসএনএল পেনশনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। শুক্রবার জলপাইগুড়ি বড় ডাকঘর প্রাঙ্গণে এক কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অষ্টম বেতন কমিশন গঠন, ভ্যালিডেশন অ্যাক্ট বাতিল, অষ্টম বেতন কমিশনে পেনশনভোগীদের অন্তর্ভুক্তিকরণ সহ একাধিক দাবি দাওয়া নিয়ে এদিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচি। এদিন সংগঠনের নেতৃত্বরা ছাড়াও পেনশনভোগীরা অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সরকারি পেনশনার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক প্রণব ভট্টাচার্য বলেন, কেন্দ্রীয় সরকার পুরনো কেন্দ্রীয় সরকারি পেনশনারদের অষ্টম বেতন কমিশনের কোনো সুবিধা না দেওয়াতে বিভিন্ন নীতি প্রয়োগ করেছে, যা কখনোই মান্য করা হবে না। অষ্টম বেতন কমিশনের যে প্রসঙ্গটা, শুধু তাই না, কেন্দ্রীয় সরকারের পেনশনারের বেতন কমিশন, তৃতীয় বেতন কমিশনের আগের যে অবস্থা, অর্থাৎ তখন এইভাবে পেনশনারদেরকে বিভাজিত করা হতো, ঠিক সেই জায়গায় পূর্বে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই কেন্দ্রীয় সরকারি পেনশনার্সদের যে বেতন কমিশন, সেই বেতন কমিশন যা যা সিদ্ধান্ত গ্রহণ করে সেগুলো রাজ্য সরকারগুলি এবং তার কর্পোরেট পাবলিক সেক্টরগুলি এবং তার সাথে সংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মধ্যেও সেই নীতি প্রয়োগ করে। আলটিমেটলি সারা দেশে গোটা জীবন যৌবন সমস্ত নিংড়ে দেওয়ার পরে বার্ধক্য জীবনে কেন্দ্রীয় সরকার আর কোনো দায়িত্ব গ্রহণ করবে না। আমরা এর বিরুদ্ধে, আমরা এই লড়াই যে শুরু করেছি, আমরা এই লড়াই জারি রাখব যতদিন না আমাদের এই সংশোধন না হচ্ছে এবং এই আইন প্রত্যাহার না হচ্ছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়িতে এই প্রথম পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে স্থায়ীভাবে উদ্বোধন হলো খাদি গ্রামীণ সেলস আউটলেটের। জেলা পরিষদের সহযোগিতায় জেলা পরিষদের সামনে শুরু হলো খাদি আউটলেটের পথ চলা। এখানে পাওয়া যাবে খাদির শাড়ি, মহিলা ও পুরুষদের রকমারি পোশাক, চুড়িদার, বাহারি শাড়ি, গামছা সহ নানা ধরনের পোশাক। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি করা খেজুরের গুড়, মধু, ঘি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী মিলবে স্টল থেকে। আউটলেট থেকে খাদির সামগ্রী সুলভ মূল্যে কিনতে পারবেন সকলে। ফিরে এলাম বিরতির পর। বন্ধ হতে বসা চা বাগান, ছোট ও মাঝারি কারখানাগুলোর পুনরুজ্জীবন, শিল্পের জন্য ফেলে রাখা জমিগুলোর সদ্ব্যবহার, কর্মসংস্থানের লক্ষ্যে নতুন শিল্প স্থাপন সহ বিভিন্ন দাবিতে জলপাইগুড়ি শহরে মিছিল ও সভা করল ডিওয়াইএফআই। জেলা দপ্তরের সামনে থেকে মিছিল করে ডিবিসি রোড, থানা মোড়, কামারপাড়া হয়ে শহরের একাংশ পরিক্রমা করে কদমতলা মোড়ে গিয়ে মিছিল শেষ হয়। সেখানে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা সভাপতি অর্পণ পাল, জেলা সম্পাদক বেদব্রত ঘোষ, এসএফআই জলপাইগুড়ি জেলা সভাপতি সাব্বির হোসেন, রাজ্য নেতৃত্ব দেবরাজ বর্মন, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সপ্তর্ষি দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ বলেন, রাজ্যে বামফ্রন্ট সরকারের সময়কালে জেলায় শিল্পের জন্য রেখে দেওয়া জমিগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। জেলার বহু চা বাগান রুগ্ন হয়ে পড়েছে। শিল্প কেন্দ্রগুলো থেকে তোলা তুলছে শাসক দলের বিভিন্ন গোষ্ঠী। কাজের অভাবে গ্রাম থেকে শহর থেকে অধিকাংশ ছেলে মেয়ে ভিন রাজ্যে, এমনকি ভিন দেশে কাজ করতে যাচ্ছে। অবিলম্বে জেলায় শিল্প স্থাপন করে চা বাগানগুলোর পুনরুজ্জীবন ঘটিয়ে জেলার ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে সরকারকে। আজকে পথসভা আমাদের সারা রাজ্য জুড়ে আগামী 2026-এর নির্বাচনের আগে ডিওয়াইএফআই কর্মসংস্থানের দাবি নিয়ে পথে নামছে। বিভিন্ন জেলায় বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে। বৃহত্তরভাবে বীরভূমের বক্রেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্র, যে তাপবিদ্যুৎ কেন্দ্র বামফ্রন্ট আমলে তৈরি হয়,
সেই তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে আবার রক্তদান শিবির অনুষ্ঠিত করে এই কর্মসূচি আমরা শুরু করছি। তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এখানে মিলিত হয়েছি জলপাইগুড়ি সদরের 4টে লোকাল কমিটিকে নিয়ে এই সভা করছি। কি বলতে চান এই সভা? আমরা বলতে চাই পশ্চিমবাংলার যুব সমাজ ভাগ চাইছে না, তারা কাজ চাইছে। আমাদের ধর্মের সুশ্রুতি দিয়ে, ভাষার সুশ্রুতি দিয়ে, জাতের সুশ্রুতি দিয়ে বিভাজন করবার শক্তি পশ্চিমবাংলায় প্রচুর আছে, কিন্তু কাজের ভিত্তিতে, মানুষের প্রয়োজনের ভিত্তিতে মানুষকে ঐক্যবদ্ধ করবার শক্তি যদি থাকে সেটা বামপন্থী। এবং আজকে পশ্চিমবাংলার মানুষের সামনে ভাগ নয়, কাজ, এটাই প্রধান দাবি। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। জলপাইগুড়ি পুরসভার 24 নম্বর ওয়ার্ডে সাংস্কৃতিক মিলন উৎসব মিলন মেলা 2026-এর শুভ সূচনা হলো শুক্রবার। এদিন সংঘমিত্রা ক্লাব প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। শোভাযাত্রায় মহিলা সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। উৎসব চলবে 9 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত। আয়োজনে রয়েছে 24 নম্বর পৌর ওয়ার্ড কমিটি। কাউন্সিলর অম্লান মুন্সি জানান, মিলন মেলাকে ঘিরে আবৃত্তি, সঙ্গীত, অঙ্কন, নৃত্য সহ একাধিক সাংস্কৃতিক এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন হয়েছে। পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠানও থাকছে। উৎসবের মাধ্যমে সামাজিক সম্প্রীতি, সাংস্কৃতিক মেলবন্ধন আরও মজবুত হবে বলে আশাবাদী আয়োজকদের। সকলে পরিবার পরিজন নিয়ে মেলায় অংশগ্রহণ করুন, এমনটাও আহ্বান জানিয়েছেন আয়োজকরা। এর শুভ সূচনা হচ্ছে একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। এই শোভাযাত্রা আমাদের মিলন প্রাঙ্গণ অর্থাৎ সংঘমিত্রা ক্লাবের সামনের থেকে শুরু হচ্ছে, ওয়ার্ডের প্রতিটি রাস্তা পরিক্রমা করবে। আমরা আজকের থেকে 12 তারিখ পর্যন্ত এই ওয়ার্ড উৎসব চলবে, যেখানে ছাত্রছাত্রী বা শিশুদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান থাকছে, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থাকছে এবং এসএসজি গ্রুপের যে মহিলারা রয়েছে তাদেরও অনুষ্ঠান থাকছে। সমস্ত বয়সী মানুষের কথা চিন্তা করেই এই উৎসব করা হয়। এবারও সেই একই আঙ্গিকে করা হচ্ছে। এবার আমরা 10ম বর্ষে পা দিয়েছি। সাধারণ মানুষকে উদ্দেশ্যে বলবো যে আমরা যে ওয়ার্ড উৎসব করি তা অত্যন্ত পবিত্র, তা মানে ভালোভাবে করি। আগামী প্রজন্ম যাতে স্টেজ পায়, আগামী প্রজন্মের মধ্যে শিক্ষা সংস্কৃতি রয়েছে তার যাতে আত্মপ্রকাশ করতে পারে, তার জন্য এই স্টেজ। আপনারা সবাই মিলে সমবেত হন আমাদের মিলন মেলা প্রাঙ্গণে এবং আসছে প্রজন্ম যে এখানে পারফর্ম করবে তাদেরকে উৎসাহিত করুন, তাদেরকে বলুন যে হ্যাঁ আমরা তোমাদের সঙ্গে রয়েছি, তোমরা পারফর্ম করো, আমরা তোমাদের সঙ্গে রয়েছি। আগামী দিনে তোমাদের মধ্যে থেকে বড় বড় শিল্পী, বড় বড় সাংস্কৃতিক মনোভাবাপন্ন মানুষ বেরিয়ে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়িতে শ্রীমৎ দেবী ভাগবত কথার সূচনা হলো। অনুষ্ঠিত হলো কলস যাত্রা। শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় এলাকায় 9 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে শ্রীমৎ দেবী ভাগবত মহাপুরাণ জ্ঞান মহাযজ্ঞ। এলাকার শান্তি আর মঙ্গল কামনায় এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এমনটাই উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। এই মহাযজ্ঞের সূচনা উপলক্ষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কলস যাত্রা। জলপাইগুড়ি শহরের পরেশ মিত্র কলোনি সংলগ্ন করলা নদী থেকে পবিত্র জল সংগ্রহ করে ভক্তরা কলস যাত্রায় অংশ নেন। ঢাক, কাঁসর, উলুধ্বনি আর ধর্মীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকায়। বহু নারী পুরুষ ভক্ত নিষ্ঠা ভক্তিভরে কলস যাত্রায় অংশগ্রহণ করেন। উদ্যোক্তাদের দাবি, শ্রীদেবী ভাগবত কথার মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি আর ধর্মীয় চেতনার প্রসার ঘটবে। আগামী কয়েকদিন ধরে চলবে এই ধর্মীয় অনুষ্ঠান, যেখানে প্রতিদিন ভক্তদের সমাগম হবে বলেই আশা করা হচ্ছে। আজকে আমাদের কলেজ যাত্রা হচ্ছে। আমাদের এই প্রোগ্রামটা আমাদের 9 দিন চলবে। 9 দিন আমাদের এই দেবী ভগবত পুরাণ হবে। আর আমাদের ব্যাচ আছে নওরাজ গুরুজি আসতেছে, গৈরিবাস থেকে আসবে। উনি আসে কথা বলে, ভগবত কথা বলবে।
পাশাপাশি কি কি প্রোগ্রাম রয়েছে আপনাদের? পাশাপাশি না, আমাদের খালি এটাই চলবে। হ্যাঁ, আর ভান্ডারা হবে, প্রতি বছরই করেন আপনারা? প্রতি বছরই হচ্ছে এটা। এই সবাই মিলে এসেছেন তো দেখুন। হ্যাঁ, সবাই মিলে আসছি আমরা। আনন্দ হয়? হ্যাঁ, কেমন আনন্দ হয়? আনন্দ তো ভালোই হয়। ধীমান রায়ের রিপোর্ট। শীতের মরশুমে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সহ প্রতিযোগিতার আয়োজন করে থাকে স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তেমনি জলপাইগুড়ি নার্সিং ট্রেনিং স্কুলের ছাত্রীদের নিয়ে আজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো টাউন ক্লাব ময়দানে। এই প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ সন্টু চ্যাটার্জি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করার পর একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারপর শুরু হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল বস্তা পায়ে বেঁধে দৌড়, পায়ে দড়ি বেঁধে দৌড়, চোখ বন্ধ করে দৌড় সহ মজাদার বেশ কিছু প্রতিযোগিতা। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। অমৃত প্রকল্পের উদ্বোধনের পরেই প্রথম সাংবাদিক সম্মেলনে সৈকত চট্টোপাধ্যায়। চা বাগানের স্কুল পড়ুয়াদের যাতায়াতের সুবিধার্থে শিশু সাথী প্রকল্পের বাস পরিষেবার সূচনা। অজ্ঞাত পরিচয় ব্যক্তির ক্ষত বিক্ষত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য মালবাজারে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।